হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথায় আছে না, রাখি আল্লাহ মারিকে, এই কথার উদাহরণস্বরূপই হয়তো আজকের এই মুভিটা। আমেরিকান বিজ্ঞানী নিউক্লিয়াসের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে এই মুভিটি বানানো। এই মুভিটির নাম হচ্ছে দ্য রেভেন্যান্ট। দি রেভেন্যান্ট মুভিটি 2015 সালে রিলিজ করেছে। তো যাই হোক, এখন গল্প শুরু করা যায়। সিনেমার শুরুতে এই গল্পের মূল চরিত্র হিউগ্লাস এবং তার ছেলে হককে দেখানো হয়। লাচ আর হক ওদের মতন 40-45 জনের মধ্যে একটি জঙ্গলে পশু শিকার করছে। আসলে এরা সকলেই একটি কোম্পানিতে কাজ করত, যে কোম্পানির কাজ হলো বিভিন্ন জংলি পশুর চামড়া বিক্রি করা। আর এদের কাজ ছিল বিভিন্ন পশুকে মেরে তাদের চামড়া সংগ্রহ করে কোম্পানিতে নিয়ে যাওয়া। আর বিগত কয়েকদিন ধরেই এরা জঙ্গলের ভিতর একসাথে মিলে ক্যাম্প করে পশু শিকার করছিল। আর এরকম যখন ওরা একদিন পশু শিকার করছিল, তখন হঠাৎ করে তাদের দলের একটা ছেলেকে দৌড়ে চলে আসতে দেখতে পায় দূর থেকে। কিন্তু ছেলেটি কাছে আসার আগে ছেলে মাটিতে লটিয়ে পড়ে এবং দেখা যায় ছেলেটি মারা গেছে। ওরা কিছু বুঝে ওঠার আগে দেখতে পায় জঙ্গলের ভিতর থেকে কিছু ধারালো তীর ও অস্ত্র তাদের দিকে ছুড়ে আসছে জঙ্গলিরা, যে তীরের আঘাতে ওদের দলে আরও কিছু লোক মারা যায়। ওরা কিছু বুঝে উঠতে পারছিল না জঙ্গলিরা কেন তাদের উপর হঠাৎ করে আক্রমণ করছে। ওরা দেখতে পায় জঙ্গলিরা ধারালো তীরধনুক ও অস্ত্র নিয়ে তাদের উপর দিয়ে আক্রমণ করেছে। আসলে আদিবাসী সম্প্রদায়ের সর্দারের মেয়েকে কিছু ছেলে কিডন্যাপ করেছিল। তারা মনে করছিল তারাই হয়তো বা তাদের সর্দারের মেয়েকে কিডন্যাপ করেছে, তাই তাদের উপরে আক্রমণ করেছিল। তাই আদিবাসীগুলো কোনো কথা না বলে এদেরকে একটানা মারতে থাকে। আদিবাসীরা সংখ্যায় অনেক ছিল এবং তারা এই জঙ্গলটাকে খুব ভালোভাবে চিনে, তাই কেউই তাদের সাথে পেরে উঠতে পারছিল না। এদের সাথে লড়াই করা কোনোভাবেই সম্ভব না। তাই তারা নৌকায় করে নদী পার ধরে তাড়াতাড়ি পালিয়ে আসে। তারা তো পালিয়ে আসে, কিন্তু এই আক্রমণের জন্য তাদের দলের অনেক লোকই মারা গেছিল। কিছুক্ষণ আগেও এদের দলে মোট 45 জন লোক ছিল, কিন্তু এখন তাদের মধ্য থেকে মাত্র 10 জন বেঁচে আছে। বেশ কিছুটা দূরে আসার পরে গ্লাস বলে, আমাদের নৌকা ছেড়ে দিয়ে এখন নতুন রাস্তা দিয়ে যাওয়া উচিত, কারণ ওই আদিবাসীগুলো নিশ্চয়ই আমাদেরকে খোঁজার চেষ্টা করবে। আর এভাবে নৌকার ভিতরে থাকলে খুব সহজেই ওরা আমাদেরকে খুঁজে বের করবে। কিন্তু ওদের মধ্য থেকে জন নামের একটা লোক রাজি হচ্ছিল না কোনোভাবেই। ও বলছিল নৌকা ছাড়া কোনো মানেই হয় না, নদী পথেই আমরা তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছাবো। মাটি পথে নতুন রাস্তা দিয়ে যেতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যাবে। কিন্তু ওদের দলের ক্যাপ্টেন বলে, আমরা এখন সবাই ক্লাসের কথা মতো চলবো, কারণ ক্লাস আমাদের মধ্য থেকে এই জঙ্গলটাকে সব থেকে ভালো চেনে। এবার দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ওরা নৌকা ছেড়ে মাটিতে নেমে এসেছে সবাই। আর ওদের নৌকাটাকে ওভাবেই পানিতে ভাসিয়ে দিয়েছে, যাতে করে আদিবাসীরা যদি ওদের উপর দূর থেকে খেয়াল রাখে, যাতে বুঝতে না পারে তারা যে ওরা নৌকা ছেড়ে মাটিতে চলে নেমে এসেছে। এবার ওখান থেকে উঠে আসার পর ওদের নিজেদের চামড়াগুলোকে একটা বড় পাথর নিচে লুকিয়ে রাখে, যাতে ভবিষ্যতে ফিরে এসে ওদের চামড়াগুলোকে নিজেদের সাথে নিয়ে যেতে পারে। তাছাড়া আদিবাসীগুলো যদি সামনে ফিরে আসে, ওদের সাথে লড়াই করার জন্য নিজেদের হাত ফাঁকা রাখতে হবে। পরের দিন সকাল দেখা যায় ওদের নৌকা ছেড়ে দেওয়াটা একদমই ঠিক ছিল, কারণ আদিবাসীগুলো খুব সহজে ওদের নৌকা খুঁজে বের করে তাতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর ফাঁকা নৌকা দেখে আদিবাসীরা বুঝে গিয়েছিল এরা জঙ্গলের ভিতরেই আছে লুকিয়ে কোথাও। সকালে দেখা যায় গ্লাসের দলের বাকি লোকজন যখন ঘুমিয়েছিল, গ্লাস ওদেরকে পাহারা দিচ্ছিল। পাহারা দিতে দিতে গ্লাস ওদের থেকে অনেকটাই দূরে সরে যায়। আর জঙ্গলের ভিতর ও বেশ কয়েকটা ভাল্লুকের বাচ্চা দেখতে পায়। আর ভাল্লুকের বাচ্চার উপর নজর না ফেরাতেই ওদের মা এসে গ্লাসের উপর আক্রমণ করে পিছন দিক থেকে। আসলে বড় ভাল্লুকটা মনে করছিল গ্লাস হয়তো বা তার বাচ্চাগুলোকে মেরে ফেলতে এসেছে, তাই ওই মুহূর্তে ভাল্লুকটা বেশি হিংস্র হয়ে গিয়ে গ্লাসকে পিছন দিক থেকে আক্রমণ করতে থাকে। এর মধ্যেই ভাল্লুকটা গ্লাসকে খুব গুরুতরভাবে আহত করে ফেলেছে। ভাল্লুকটা গ্লাসকে অনেকটা ধাক্কা মেরেও ফেলে দেয়। যেহেতু গ্লাস ওদের দলের থেকে অনেকটা দূরে চলে এসেছিল, তাই তার আওয়াজ কেউ শুনতেও পাচ্ছিল না। আর এই আক্রমণের জন্য গ্লাসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, আর এখন ওর কোনোভাবেই উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। বেশ কিছুক্ষণ গ্লাসকে মারার পরে ভাল্লুকটা গ্লাসের থেকে দূরে সরে যায়। আর এই সুযোগেই গ্লাস
ওর বন্দুক থেকে ভালুকটার দিকে একটি গুলি চালায়। এতে করে ভালুকটা আরও হিংস্র হয়ে যায়, আবার উল্টো তার উপরে আক্রমণ করতে থাকে। ভালুকটা গ্লাসকে আরও গুরুতরভাবে আহত করতে থাকে। দেখা যায় গুলি লাগার কারণে ভালুকটা আস্তে আস্তে নিজের হুঁশ হারাতে থাকে। এবার এই সুযোগে গ্লাস নিজের কাছে থাকা একটি ধারালো ছুরির সাহায্যে ভালুকটাকে আঘাত করতে থাকে। অনেক কষ্ট করে গ্লাস কোনোভাবে ভালুকটাকে মেরে ফেলে, কিন্তু এসব কিছুর মধ্যে ওর নিজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ওর বন্দুকের আঘাত শুনে বাকি সঙ্গীরা ছুটে আসে এবং এসে দেখে ওদের অবস্থা খুবই খারাপ এবং ওরা অনেক ভয় পেয়ে যায়। ওর অবস্থা এতই খারাপ হয়ে গেছিল যা দেখে ওর বাকি সঙ্গীরা মনে করেছিল ও আর কিছুক্ষণের ভিতরেই মারা যাবে। ওর একটি হাত এবং একটি পা ভেঙে গেছিল, এর সাথে পিঠ বেশি ক্ষত হয়ে গেছিল, গলাও অর্ধেক কাটা ছিল, যে কারণে ওর এখন কথা বলারও সব ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সবাই জানতো গ্লাস খুব তাড়াতাড়ি মারা যাবে, তা সত্ত্বেও কেউ হাল ছাড়েনি। সবাই ওকে বাঁচানোর ফুল চেষ্টা করেছিল। আর ওখানে ওর কাটা চামড়াগুলো সেলাই করার সময় প্রচণ্ড আঘাতে অজ্ঞান হয়ে। অন্যদিকে দেখা যায় গ্লাস ও তার আদিবাসীদের রেখে যাওয়া চামড়াগুলো নিয়ে আদিবাসীরা অন্য একটি দলের সাথে চুক্তি করছে। আর এখন এই চামড়ার বিনিময়ে ওদের কাছ থেকে বেশ কিছু বন্দুক ও চামড়া কিনে নিয়েছে, যাতে ওগুলোর সাহায্যে এদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে। আর এদিকে দেখা যায় গ্লাসের সঙ্গীগুলো কাঠ দিয়ে একটি খাটিয়ে বানিয়ে ওদের সাথে সঙ্গে নিয়ে যাচ্ছে। আর কঠিন পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়ার জন্য ও গ্লাসকে বয়ে নিতে ওদের খুব বেশি সময় লেগে যাচ্ছিল। দেখা যায় এখন ওখানে শীতকাল, আর ওখানে ঠান্ডা খুবই ভয়ঙ্কর ছিল। এবার দেখা যায় কিছুক্ষণ পর ওদের সামনে কঠিন বড় একটি পাহাড়ি রাস্তা চলে এসেছে, যেখান থেকে গ্লাসকে ওভাবে বয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। ওদের দলের জন বলে, ওকে এখন এখানে রেখে যাচ্ছি না কেন, ওকে তো আমাদের সাথে নিয়েও যেতে পারবো না, আর ওকে দেখাশোনার জন্য আমরা এখানে যদি থেকে যাই তাহলে খুব শীঘ্রই আদিবাসীগুলো আমাদেরকে ধরে ফেলবে। আর এই কথাগুলো শোনার পর ওদের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় ওকে এখানেই মেরে ফেলা হবে, কারণ গ্লাসের যে শারীরিক অবস্থা এর ভিতরেই অল্প দিনের ভিতরেই ও মারা যাবে। আর ওকে এরকম রেখে গেলে জঙ্গলের জন্তু জানোয়ার ওর উপর আক্রমণ করবে। আর গ্লাসের এখন ওদের হাত থেকে বাঁচার জন্য ক্ষমতাটুকুও অবশিষ্ট নেই। এবার ক্যাপ্টেন গ্লাসের চোখে কাপড় দিয়ে ওকে মেরে ফেলতে যাচ্ছিল। তখন গ্লাসের ছেলে সবার কাছ থেকে ওর বাবাকে বাঁচানোর জন্য কান্নাকাটি করে হাত জোর করতে থাকে। আর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন তার বন্দুক নিচে নামিয়ে নিয়েছে, কারণ উনিও কোনোভাবে গ্লাসকে মারতে চাইতেছিল না। তখন উনি বলেন, আমি চাই যে কোনো দুজন মানুষ এখানে গ্লাসের সাথে থাকুক। আর কিছুদিনের মধ্যেই গ্লাস মারা গেলে তার শেষ কার্য সম্পন্ন করে আবার ক্যাম্পে ফিরে আসুক। আর যারা এই কাজটি করবে ক্যাম্প থেকে তাদেরকে $70 করে দেওয়া হবে। তখন গ্লাসের ছেলে এবং বিসার নামে অন্য একটা ছেলে এই কাজের জন্য রাজি হয়ে যায়। তখন ক্যাপ্টেন বলে, এই দুটো বাচ্চা ছেলেকে দিয়ে এই কাজটি করানো সম্ভব হবে না। তখন জন বলে, $70 অনেক কম টাকা, আমাকে এর থেকেও বেশি টাকা দিলে আমি এই কাজের জন্য রাজি হয়ে যেতাম। তখন ক্যাপ্টেন বলে, ঠিক আছে, এই কাজের জন্য প্রত্যেককে $100 করে দেওয়া হবে। তখন গ্লাসের ছেলে হক বলে, এটা আমার বাবার জন্য করছে, তাই আমার টাকাটাও তুমি নিয়ে নিও, আমার কোনো টাকা লাগবে না। এর কথা শোনার পর গ্লিজারও নিজের টাকাটা জনকে নিয়ে যেতে বলে। বাকি দুজনের টাকা পাবে বলে জন এই কাজে রাজি হয়ে যায়। আর এখন জন, গ্লিজার এবং গ্লাসের ছেলে হক গ্লাসের মারা যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এখন দেখা যায় একদিন পর জন ওখান থেকে ফিরে আসার জন্য প্রচণ্ড পাগল হয়ে যায় এবং গ্লাস মারা যাওয়ার আগেই তার জন্য কবর খুঁড়তে। বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও গ্লাস এখনও মারা যাচ্ছিল না। গ্লাস কোনোভাবে বেঁচে ছিল, গ্লাস মারা না যাওয়া অবধি জন কোনোভাবে এখান থেকে বেরোতে পারছিল না। এখন যখন একদিন গ্লেস এবং হক পাশে শিকার করতে গিয়েছিল, তখন জন গ্লাসকে একা পেয়ে মুখ টিপে হত্যা করে ফেলে। আর গ্লাস এতটাই দুর্বল হয়ে গিয়েছিল ও কোনো রকমভাবেই নিজে আত্মরক্ষা করতে পারছিল না। এমনকি ওর গলা ফুটো হয়ে যাওয়ার কারণে চিৎকার করে কাউকে ডাকতেও পারছিল না। এখন এখানে হক চলে এসে চোখের সামনে সব দেখার পর জনকে আটকানোর চেষ্টা করে। আর সেজন্য ওর আর জনের ভিতরে এখন একটা লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াই চলাকালীন সময় জন হকের পেটে একটি ছুরি ঢুকিয়ে ওকে হত্যা করে মেরে ফেলে। আর এদিকে গ্লাস এসব দেখছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। আর হককে মারার পর জন ওর লাশটা দূরে লুকিয়ে রেখে দেয়।
আর গ্লিজার যখন শিকার করে ফিরে আসে তখন জন বলে, দূর থেকে কয়েকটা আদিবাসীকে আমাদের দিকে চলে আসতে দেখলাম। আর হক এখনও ফিরে আসেনি, নিশ্চয়ই আদিবাসীগুলো হককে মেরে ফেলেছে। আর সেজন্য এক্ষুনি আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আসলে গ্লিজারকে নিয়ে জন এখান থেকে পালিয়ে আসার জন্য এই মিথ্যা কথাটি বলেছিল। আর গ্লিজার এখন ওর কথা পুরোপুরি বিশ্বাস করে নেয়। ও কোনোভাবেই বুঝতে পারেনি একটু আগেই জন হককে মেরে ফেলেছে। কিন্তু গ্লিজার কোনোভাবেই গ্লাসকে ওখানে ওই অবস্থায় ফেলে আসতে চাচ্ছিল না। ও বলে, আমরা সকলকে কথা দিয়েছিলাম গ্লাস মারা যাওয়ার পরে ওকে সম্মানের সহিত কবর দিয়ে তারপরে আমরা চলে যাব। তখন জন গ্লাসকে টেনে গর্তের ভিতরে ফেলে দেয়। আর যেহেতু গ্লাসের গায়ে অনেক ক্ষত ছিল তাই এই কাজের জন্য সে প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছিল। এবার গ্লাসকে গর্তের ভিতরে ফালানোর পর জন ওর মুখ বাদ দিয়ে সমস্ত শরীর মাটি দিয়ে ঢেকে দেয় এবং গ্লিজারকে বলে ও কিছুক্ষণের মধ্যেই মারা যেত, তাই আমাদের নিজের জীবন বাঁচানোর জন্য ওর এখনই শেষকার্য করে আমরা এখান থেকে চলে যাব। যদিও গ্লিজার এই কাজটি করতে চাইছিল না, এক প্রকার বাধ্য হয়ে এই কাজটি করছিল। একটি পানির পটও গ্লাসের বুকের উপর রেখে এসেছিল। এবার দেখা যায় বেশ কিছুক্ষণ কবরে শুয়ে থাকার পরে গ্লাসের শরীরে বেশ কিছুটা শক্তি চলে এসেছিল। সে আস্তে আস্তে কবর থেকে বের হয়ে যায় আর ওখান থেকে খুব কষ্ট করে ওর ছেলের লাশের কাছে চলে আসে। প্রথমেও খুবই কষ্ট পাচ্ছিল, বেশ কিছুক্ষণ পর ও জনের উপর রেগে গিয়ে প্রতিশোধের কথা ভাবতে থাকে। এবার কথা বলতে বলতে গ্রেস জানতে পারে যে জনি হককে মেরেছিল এবং আদিবাসীরা যে আসছে ওই কথাটি সম্পূর্ণই মিথ্যা ছিল। জন বলে, এ কথাটি যদি সবাইকে বলে দাও তাহলে আমার সাথে তোমাকেও ওরা মেরে ফেলবে। এই জন্য গ্লিজার ভয়েতে জনের কথায় রাজি হয়ে যায়, কাউকে বলবে না বলে। আর দেখা যায় গ্লাস ওখান থেকে মাটিতে ঘষতে ঘষতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে একটি কঙ্কাল পড়ে থাকতে পায় আর সেই কঙ্কালের ভিতর থেকে একটু মাংস বা একটু খাদ্য খুঁজছিল, কারণ বিগত কয়েকদিন গলা কেটে যাওয়ার কারণে সে না খেয়েছিল। কিন্তু ওখানে খাবার না পায় ও আর কিছুক্ষণ চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে।